ঠিক আছে। আচ্ছা আমরা এখানে মূলত আগে একটা রোভিং ফ্রেমের ভিডিও দেখে আসি তাহলে কিছুটা বেসিক আইডিয়া নিয়ে আমরা যাত্রা শুরু করি। তো রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ড্রোন স্লাইভার। আমরা তো সকলের ক্লাসেই জেনেছি এবং ড্রোন স্লাইভারটা কিন্তু মেশিনের পিছনে হচ্ছে বসানো থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে স্লাইভার আসলো এবং এই যে চিকন হয়ে স্লাইভারটা বেশ মোটা ছিল, চিকন হয়ে রোভিং হয়ে বের হয়ে যাচ্ছে। এখানে আরো ভালো করে বোঝা যাচ্ছে যে হচ্ছে আ স্লাইভার গেল এবং স্লাইভার গিয়ে রোভিং আকারে চিকন হয়ে বের হয়ে আসলো। তার মানে এইটুকু জায়গা কিন্তু আসলে ড্রাফটিং জোন। আমরা এখানে ড্রাফটিং জোনের একটা টপ ভিউ দেখতে পাচ্ছি। উপর থেকে হচ্ছে এই এটা নেয়া হয়েছে ড্রাফটিং জোনটাকে। এবং রোভিংটা যখন হচ্ছে রিসিভ করা হয়, আমরা আজকে সকালে পড়েছি যে মূলত ৩ টা কাজ এখানে। একটা হচ্ছে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। তো এখানে মূলত আমরা ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছি। হ্যাঁ? যে একই সাথে টুইস্টিং ও হচ্ছে। কিন্তু কে টুইস্ট দিচ্ছে তাকে দেখা যাচ্ছে না। খুব দ্রুত বেগে টুইস্টিং কম্পোনেন্টটা খুব দ্রুত বেগে ঘোরার কারণে তাকে এখন দেখা যাচ্ছে না। একটু পরেই দেখা যাবে। তবে ওয়াইন্ডিং করে তাকে হচ্ছে একটা রোভিং ববিন এই প্যাকেজের মধ্যে পেঁচিয়ে ফেলা হয়। আচ্ছা। এই ভিডিওতে এই যে দেখো পিছনের দিকে ২ ঠ্যাংওয়ালা একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে এরকম সবুজ রকম। একটা প্রশ্ন ছিল স্যার। জি বলো। এইটা আমাদের ফার্স্টের স্যার এই ফার্স্টে হচ্ছে পেঁচানোর সময় আমরা কিভাবে পেঁচাই স্যার? কোনটা? তোমাকে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না ভালো মানে শাকিল। তোমার কথা কেটে, কেটে আসতেছে। ইয়ে তুমি একটু চ্যাট বক্সে লিখে পাঠাও তোমার প্রশ্নটা। তোমার কথা খুবই কেটে, কেটে আসছে। তুমি হচ্ছে চ্যাট বক্স শুরুতে যে পেঁয়াজটা উম দেওয়া হয় ওইটা স্যার মানে হাতে টুইস্ট দেওয়া হয় না মেশিনে? শুরুতে বলতে হচ্ছে একদম প্রোডাকশন এর শুরুতে? তুমি চ্যাট বক্সে লিখে পাঠালে সুবিধা হবে। তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তো এখন এখানে হচ্ছে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যেই ২ ঠ্যাংওয়ালা একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফ্লায়ার এবং এই ফ্লায়ারটাই হচ্ছে ম্যাটেরিয়াল এর মধ্যে টুইস্ট দেয়। যেমনটা হচ্ছে এই রফিং এর মধ্যে স্লাইট অ্যামাউন্ট এর টুইস্ট দিয়ে থাকে এই ফ্লায়ারটা। এই যেমন এখানে একটা ফ্লায়ার দেখা যাচ্ছে, এখানে একটা ফ্লায়ার দেখা যাচ্ছে, এখানে একটা ফ্লায়ার দেখা যাচ্ছে। এই ২ ঠ্যাংওয়ালা যে কম্পোনেন্ট এটাকে বলা হয় ফ্লায়ার এবং এই ফ্লায়ারটাই হচ্ছে রুবিং এর মধ্যে টুইস্ট দেয়। খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া হয়। টিপিআই এর ভ্যালু থাকে অ্যারাউন্ড 1 এর পাশাপাশি। আচ্ছা। আ দেখি কেউ কিছু জিজ্ঞেস করলো কিনা? ফ্রম জুবায়ের আহমেদ চ্যাট বক্সে কোয়েশ্চেন আস্ক কর শাকিল। জি, তাহলে আমার সুবিধা হবে আরকি উত্তর দিতে। আচ্ছা আরেকটা ভিডিও আছে ছোট্ট এটাও আমরা একটু দেখে ফেলি ১.৫ মিনিটের ভিডিও। এখানেও দেখতে পাচ্ছি আমরা ড্রোন স্লাইভারকে মেশিনের পিছনে, হ্যাঁ? ড্রোন স্লাইভারকে মেশিনের পিছনে রাখা হয়েছে ফিড দেওয়ার জন্য। যেখানে ড্রাফটিং রোলার দেখানো হলো আমাদেরকে এতক্ষণ এইটুকু জায়গায় ড্রাফটিং রোলার। ড্রাফটিং রোলার থেকে রোভিংটা যখন বের হয়ে আসে তখন রোভিংটা এরকম বাইরের দিকে চিকন হয়ে বের হয়ে আসে। তো এখানেও ফ্লায়ার আছে, এখানেও ফ্লায়ার ঘুরছে কিন্তু
শুনতে পাচ্ছ? স্যার জি কোশ্চেনটা স্যার। দুইবার লেখা জি স্যার। দুইবারই ডিসকানেক্ট হয়ে গেছি, সেন্ড করতে পারি নাই। হ্যাঁ, এবার একটু কথা বলো। আম তোমার কথা এবার একটু মনে হচ্ছে আগের আমি চাইতে স্পষ্ট। স্যার ওই যে কোন যে পেঁচানো হয় ফার্স্টে যে সময় আরকি পেঁচাবো তখন কি ম্যানুয়ালি হাতে আরকি প্যাচ দিয়ে জি, দেয় জি, জি। তারপরে হচ্ছে হ্যাঁ, অটোমেটিক মেশিনেই করে? না এটাই স্যার কোশ্চেন। মানে টুইস্ট ১ম এ হাতে দেয় কিনা এটা আসলে ১ম বার ওই স্লাইভারটাকে নিয়ে এসে আ তারপরে হচ্ছে ড্রাফটিং জোনে হ্যাঁ, ১ম এ কাজটা ম্যানুয়ালি করে। কিন্তু হ্যাঁ, যখন আমি ফ্লায়ারের ভিতর দিয়ে রোভিংটাকে নিয়ে যাব তখন কিছুটা হাতে টুইস্ট দিয়ে তারপরে হচ্ছে ভিতরে ঢুকানো হয়। কিন্তু আ তুমি যদি বলো যে মেশিন রান হওয়ার পরে ম্যানুয়ালি টুইস্ট দিতে হয় কিনা যে না, ওইটা টুইস্ট দেওয়ার কাজটা পরে ফ্লায়ারই করবে। কিন্তু আমি যখন ফ্লায়ারের ভিতর দিয়ে রোভিংটাকে নিবো, রোভিং যেহেতু খুবই পাতলা, হাত দিয়ে টানলে সে খুব সহজেই ছিঁড়ে যায়। এই কারণে তাকে কিছুটা টুইস্ট দিয়ে নেওয়া হয়। যেন হাত দিয়ে যখন আমি একটু টানবো তখন যেন সে ছিঁড়ে না যায়। এইজন্য ম্যানুয়ালি একটুখানি পাক দিয়ে নেওয়া হয় বা টুইস্ট দিয়ে নেওয়া হয়। কিন্তু টুইস্টের দায়িত্বটা পুরাপুরি হচ্ছে ফ্লায়ারের। বোঝাতে পারলাম কি? নাকি স্যার তোমার আপনার প্রশ্নের স্লাইডটা জবাব পাও দেখা নাই? যাইতেছে না। আমি তো তোমাকে স্লাইড দেখাচ্ছি না। আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু ফ্লায়ারকে আবছা, আবছা দেখা যাচ্ছে। যেহেতু খুব দ্রুত ঘুরে। একটা ফ্লায়ারের আরপিএম হয় অ্যারাউন্ড ১২০০। হ্যাঁ, তো ১২০০ আরপিএম এ যখন ফ্লায়ার ঘুরে এটা খুব দ্রুত বেগে ঘুরতে থাকে। এজন্য তাকে খুব হালকা, হালকা দেখা যাচ্ছে। এই যে এখানে খুব হালকা দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ১ম এ কিন্তু ফ্লায়ারটা ছিল প্যাকেজের উপরে। যেমন এই যে এইখানে একটা আবছা দাগ দেখা যাচ্ছে। আরো আগে গেলে এই যে এই বরাবর, উপরে বরাবর। কিন্তু একটু পরেই যখন চলে গেলাম ওয়াইন্ডিং টা কিন্তু এই যে নিচে মাঝ বরাবর চলে আসছে এবং আরো নিচের দিকে নামতেছে। আরো নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ হলো এই ববিন গুলাকে যেই রেলটা ধারণ করে যে এই ফ্রেমটাকে বলা হয় ববিন রেল। ববিন রেলটা ক্রমাগত হচ্ছে উপরে উঠে এবং তারপর হচ্ছে নিচে নামে। ববিন রেলটা উপরে ওঠে এবং ববিন রেলটা হচ্ছে নিচে নামে। এইভাবে চলতে থাকে। স্পিন্ডল হচ্ছে সরি ফ্লায়ার হচ্ছে তার জায়গায় স্থির। কিন্তু এই ববিন রেল কখনো উপরে ওঠে এবং কখনো নিচে নামে। তাহলে সহজ হিসাব রোভিং ফ্রেমের ৩ টা কাজ ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং। ড্রাফটিং টা কোথায় হয়? ওই যে ড্রাফটিং জোনে আমরা শুরুতেই দেখে আসলাম ড্রাফটিং জোনে হয়ে যায়। টুইস্টিং টা কে করে? টুইস্টিং হচ্ছে আমরা এই ২ ঠ্যাংওয়ালা যে ফ্লায়ার, এই ফ্লায়ার হচ্ছে টুইস্ট দেয়। আর ওয়াইন্ডিং কিভাবে হয়? সহজভাবে এইভাবে বলা যেতে পারে যে ওয়াইন্ডিং এর সময় এই ববিন রেলটা একবার উপরে ওঠে এবং একবারই নিচে নামে। ক্রমাগত সে একবার না, সে ক্রমাগত উপরে উঠতে থাকে এবং নিচে নামতে থাকে। সেই কারণে পুরা প্যাকেজের মধ্যে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত ওয়াইন্ডিং টা হয়ে যায়। হুম। এখানে দেখানো হচ্ছে মাত্রই এমটি প্যাকেজ হচ্ছে সেটআপ করা হলো ফুল প্যাকেজ গুলিকে সরায় দিয়ে। এই এই হচ্ছে মোটামুটি আমাদের রোভিং ফ্রেমের বেসিক। এখন আমরা একটু সামনের দিকে আগাতে পারি। এটা হচ্ছে এখান দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তাহলে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং। এখন এখানে একটা গিয়ারিং ডায়াগ্রাম আমাদেরকে দেখানো হচ্ছে এই মেশিনের। তাহলে ১ম যেই দিকে আমি নজর দিতে চাইবো সেই জায়গায় দেখো এখানে আলাদা, আলাদা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে। এটা আমাদের আগেকার মেশিনগুলাতেও আমরা আগেও বলেছিলাম যে আমাদের বর্তমানে আধুনিক সময়ের মেশিনের মধ্যে তোমার হচ্ছে একটা বড় মোটর ব্যবহার করার চাইতে অনেকগুলা ছোট, ছোট জায়গায়, জায়গায় সার্ভো মোটর ব্যবহার করার একটা প্রচলন হচ্ছে আমাদের এখানে আছে। তো এই সার্ভো মোটরের মধ্যে যেমন এইখানেই দেখো ৪ টা সার্ভো মোটর আলাদা ব্যবহার করল। যেমন নাম্বার 1 ১ম সার্ভো মোটরটা হচ্ছে ফ্লায়ার এর জন্য।
আমাদের হচ্ছে ল্যাবের মেশিনেও এরকম ফ্লায়ারকে ঘোরানোর জন্য আলাদা সার্ভো মোটর আছে। আমাদের ল্যাবের মেশিনেও। আ এইটুকু অনেকখানি মিলে যায়। এই ২ ঠ্যাং দিয়ে ফ্লায়ারকে বোঝানো হচ্ছে এই ২ টা। তো ফ্লায়ার কি করে? ফ্লায়ার হচ্ছে টুইস্ট দেয়। তো এই ফ্লায়ারকে ঘোরানোর জন্য আলাদা মোটর। স্যার নেট প্রপ করছে অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে নিয়ে নিব। কিংবা আইডি লিখে রেখে চলে যাও। তো হচ্ছে আ এই ফ্লায়ার হচ্ছে সেই কাজ করে যে ফ্লায়ারের মোশন পৌঁছানোর জন্য আলাদা সার্ভো মোটর। এরপরে নাম্বার 2 প্যাকেজ ঘুরানোর জন্য হচ্ছে আলাদা সার্ভো মোটর। তারপর হচ্ছে নাম্বার 3 ববিন রেল। ববিন রেল আমরা মাত্রই ভিডিওতে দেখেছি যেই রেলটা একবার উপরে উঠে এবং একবার নিচে নামে। তার জন্য আলাদা সার্ভো মোটর এবং ড্রাফটিং জোনের জন্য আলাদা সার্ভো মোটর। অর্থাৎ এখানে আ তোমার হচ্ছে প্যাকেজ ঘোরানোর জন্য, প্যাকেজকে উপরে উঠানো এবং নিচে নামানোর জন্য, টুইস্ট দেওয়ার জন্য, এমনকি ড্রাফট করার জন্যও হচ্ছে আলাদা, আলাদা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে। তো আসলে সার্ভো মোটর আলাদা, আলাদা ব্যবহার করলে আমার সুবিধা কি হয়? আলাদা যদি আমরা সার্ভো মোটর ব্যবহার করি তাহলে সুবিধা আমার যেটা হয় সেটা হচ্ছে আমার গিয়ারিং ডায়াগ্রামের ঝামেলাটা কিন্তু অনেকখানি হচ্ছে কমে যায়। এবং গিয়ারিং ডায়াগ্রামের যখন ঝামেলা কমে যায় তখন যেটা হতে পারে যে গিয়ারিং ডায়াগ্রামের যদি আমি কম গিয়ার ব্যবহার করি তাহলে কিন্তু আমার পাওয়ার লাগবে কম। কারণ গিয়ার মানেই হচ্ছে এটা বেশ ভারী একটা ম্যাটেরিয়াল। তো ভারী হওয়ার কারণে এই গিয়ারগুলি কিন্তু খুব সহজেই আমার মেশিনের প্রচুর পাওয়ার সে হচ্ছে নিয়ে নেয়। এই কারণে হচ্ছে গিয়ারিং আ ডা কে আমি গিয়ার সিস্টেমকে যত বেশি এভয়েড করতে পারি, আমার মেশিন এফিসিয়েন্সি হচ্ছে তত বেড়ে যাবে। তো আমরা এখন হচ্ছে একটা ফিচার দেখব। আ ডফিং যখন আমাদের হয়, ডফিং সিস্টেমে আমরা কিছু অটোমেশন দেখব রোভিং ফ্রেমের। তো সবার আগে আমাদের মূলত জানতে হবে যে আসলে মূলত আজকে এই অটোমেশনটা দেখার জন্যই এই স্টাডিতে আসা। সেটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমে যখন প্রোডাকশন হয়ে যাবে, প্রোডাকশন যখন ফুল হয়ে যায়, তো তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে ফুল প্যাকেজগুলিকে সরায় নেওয়া এবং এম্পটি প্যাকেজগুলিকে হচ্ছে ওখানে বসায় দেওয়া। ফুল প্যাকেজগুলিকে সরায় নেওয়া এবং এম্পটি প্যাকেজকে বসানো। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডফিং। তো যখন আমার রোভিং ফ্রেমের মধ্যে আমি দেখব যে আমার রোভিং ফ্রেমে যতটুকু রোভিং ববিনে যতটুকু রোভিং জমা হওয়ার কথা ছিল ধরা যাক ২.৫ কেজি পরিমাণ। তো ২.৫ কেজি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে ফুল প্যাকেজকে সরায় নিবো এবং এম্পটি প্যাকেজকে ওখানে বসায় দিব। এই কাজটাকেই বলা হয় হচ্ছে ডফিং। তাহলে এখন দেখতে হবে যে এই ডফিংটা করতে হলে কিন্তু আমাদের এখানে কিছু অটোমেশনের ব্যবস্থা আছে। শুধু রিটেন না, অন্য ম্যানুফ্যাকচারারদেরও কিন্তু এই অটোমেশনে কিছু আছে। যে ডফিংটা কিভাবে করা যায়। তো এই ডফিং এর ক্ষেত্রে ২ টা ধারা, একটা হচ্ছে সেমি অটোমেটিক আরেকটা হচ্ছে ফুল অটোমেটিক সিস্টেম। তো এটা আমরা একটু আগে দেখে আসি যে রিটার তাদের ক্ষেত্রে কি, কি ডফিং এর সিস্টেম আছে। হয় ভিডিওটা কোনো কারণে আনএভেইলেবল দেখাচ্ছে। আমরা YouTube থেকে দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে। আমি পরে লিংকটা ঠিক করে দিব। ১ম এ হচ্ছে F-35 এর ক্ষেত্রে F-35 এ যেটা হয় যে ফুল অটোমেটিক সিস্টেম আছে আমাদের এখানে। স্যার আমাদের ভার্সিটি ল্যাবে কি এই রোভিং ফ্রেম মেশিন গুলো আছে? জি। হ্যাঁ, রোভিং ফ্রেম আছে। তবে অটোমেশনটা নাই। এই ডফিং এর অটোমেশন যেটা দেখাচ্ছে ওইটা নাই। তবে রোভিং ফ্রেম আছে। তাহলে এখন ভার্সিটি থাকলে তো সামনাসামনি দেখতে পারতাম। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভার্সিটিতে গিয়েও দেখব। স্যার এই দুশ্চিন্তার কোনো ক্লাসগুলো কারণ কি নাই। মানে আবার রিভিউ করা হবে স্যার? প্রবলেম থাকলে অবশ্যই রিভিউ করা হবে। ভিডিওগুলো আমি আপাতত প্রবলেম তো হচ্ছে স্যার হ্যাঁ, প্রবলেম থাকলে আমরা প্রবলেম প্রবলেম তো নিয়ে স্যার কথা বলব। থাকেই। প্রবলেম গুলি নিয়ে তাহলে কথা বলব।
তবে হচ্ছে এখানে আচ্ছা তোমার একটু ইনসাফ করতে হবে। যেমন ধরা যাক হচ্ছে মনে করো আমি কম্বিং সিকোয়েন্স নিয়ে ২ টা ক্লাস নিয়েছি ৩ ঘন্টার। ঠিক আছে? এখন ৩ ঘন্টা না, ২ ঘন্টা ৩০ মিনিট হবে, সোয়া ১ ঘন্টা হিসাব করলে। এখন তুমি যদি আমাকে ভার্সিটি খোলার পরে বলো যে, "স্যার, আমি কম্বিং সিকোয়েন্স কিছুই বুঝি না। আপনি ২.৫ ঘন্টা আমাকে আবার পড়ান।" তাহলে কিন্তু সেটা ইনসাফ হইল না। তাই না? কারণ হচ্ছে ওই ক্লাসের ভিডিও আছে বা ক্লাসেও কথা হয়েছে। তোমার কাজ হচ্ছে তুমি আমাকে এসে বলবা যে, "স্যার, আমি ক্লাস করেছি কিংবা ক্লাস করি নাই, ভিডিও দেখছি। এই সিকোয়েন্সটা আমি বুঝি না, এটা বুঝায় দেন।" তখন আমার জন্য সেটা সহজ কাজ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। হ্যাঁ। তো তুমি যদি সমস্যা আমাকে বলো যে, "স্যার, এই লেকচারটার আমি এই জায়গায় বুঝি নাই বা হচ্ছে এখানে আমার সমস্যা", তখন ইনশাআল্লাহ সমস্যা নিয়ে অবশ্যই কথা বলব। তবে তুমি যদি সবাই মিলে দাবি করো, "না স্যার, আমরা কিছুই বুঝি নাই", তাহলে কিন্তু এটা খুবই বড় ধরনের সমস্যা হবে। তখন আর সিলেবাস আগাইতেই পারব না। আচ্ছা, সামনে আগাই। তারা আসলে ১ম এ আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে, কি জন্য আসলে আমাদের এই ডফিং এর ক্ষেত্রে অটোমেশনটা দরকার। সাধারণত আমাদের মাথায় চলে আসে যে ডফিং এর জন্য বুঝি আ অটোমেশন দরকার হচ্ছে কেবলমাত্র প্রোডাক্টিভিটি বাড়ানো এবং যেন ওয়ার্কারের খরচ যেন বেঁচে যায়। এই কারণে হচ্ছে আমরা ডফিং করি। আসলে কিন্তু তা না। বরঞ্চ আসলে ডফিংটা এই ডফিং এর ক্ষেত্রে এই যে অটোমেশন, এটা আমাদেরকে কিন্তু কোয়ালিটির জন্যও আমাদের খুব ভালো দরকার। কেন ভালো দরকার সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন আমাদের টোটাল স্পিনিং সিস্টেমে আমরা এটা অবশ্য আগেও কথা বলেছিলাম থিওরি ক্লাসেও। দেখো তো মনে পড়ে কিনা? আমাদের টোটাল স্পিনিং সিস্টেমে আমরা যে সমস্ত হচ্ছে ম্যাটেরিয়াল গুলিকে পাই, এই ম্যাটেরিয়াল গুলিকে আমরা মূলত হচ্ছে ৪ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হয় আমরা স্লাইভার পাই। যেমন কার্ডিং, ড্রইং এবং হচ্ছে কম্বার মেশিন থেকে আমরা স্লাইভার পাই। ল্যাব ফরমার থেকে আমরা ল্যাব পাই। তারপরে রোভিং পাই এবং হচ্ছে ইয়ার্ন এর প্যাকেজ পাই। এর মাঝখানে আমরা বলেছিলাম যে স্লাইভার প্যাকেজটা কিন্তু সে যদিও স্লাইভার খুব সফট ম্যাটেরিয়াল কিন্তু সে কিন্তু নিরাপদ। নিরাপদ কেন? কারণ সে ক্যানের মধ্যে থাকে। ক্যানের সাথে ক্যানের ধাক্কা লাগলে কোনো সমস্যা নাই। তুমি এক ক্যানকে হাতে করে নিয়ে আরেক জায়গায় চলে যাও, ম্যাটেরিয়াল ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু অন্য ম্যাটেরিয়াল গুলা কিন্তু সবাই দেখো মূল প্যাকেজটা ভিতরে কিন্তু ম্যাটেরিয়ালটা বাইরে। ল্যাব মূল প্যাকেজ ভিতরে, ল্যাব বাইরে। রোভিং ববিন মূল প্যাকেজ ভিতরে, রোভিং বাইরে। ইয়ার্ন মূল প্যাকেজ ভিতরে, ইয়ার্ন বাইরে। এদের মধ্যে ইয়ার্নটা সুবিধাজনক অবস্থায় থাকে কারণ সে হাইলি টুইস্টেড, ওর সাথে ধরলেও কারো ধাক্কা লাগলেও কোনো সমস্যা নেই, ও ইতিমধ্যে খুব হাইলি টুইস্টেড। রিস্কি জোনে আছে ২টা প্যাকেজ, একটা হচ্ছে ল্যাব আর একটা হচ্ছে রোভিং ববিন। আগের ক্লাসগুলিতে কিন্তু এটা আমি তোমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে ল্যাবের যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অটোমেশন আমরা দেখছি ওটা কি আসলে শুধুই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, তা কিন্তু মোটেও না। এটা একটা অনেক বড় জায়গা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে। কারণ এই ল্যাব যেহেতু সফট ম্যাটেরিয়াল, সেনসিটিভ, সে বাইরে আছে। তাকে হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা হ্যান্ডলিং করি তাহলে ল্যাব অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের রোভিং এর ক্ষেত্রেও কিন্তু তাই। রোভিং এ খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া থাকে। সেও একটা সেনসিটিভ ম্যাটেরিয়াল এবং সে প্যাকেজের বাইরে অবস্থান করে। সেও প্রচন্ড রকম ঝুঁকির মধ্যে। যদি আমরা তাকে ডফিং এর নামে বারবার হচ্ছে হাত দিয়ে ধরি, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন এর নামে বারবার তাকে হাত দিয়ে ধরে নিয়ে যাই। একটা রোভিং এর সাথে আরেকটা রোভিং সংঘর্ষ হবে। তখন কিন্তু যেহেতু ফাইবার এখানে সফট লেয়ার হিসেবে আছে, ফাইবার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ম্যাটেরিয়াল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য আমাদের এখানে আসলে অটোমেশনটা দরকার। তো এই যে ভিডিওর শুরুতেই তারা দেখাচ্ছে এটাই যে তুমি যদি অটোমেশন ব্যবহার করো তাহলে কোয়ালিটি তোমার কনসিস্টেন্ট থাকবে। আর যদি অটোমেশন ব্যবহার না করো, স্লাইভার পর্যন্ত ঠিক থাকবে কিন্তু স্লাইভারের পরে তোমার ডাউন করবে আরকি। কেন ডাউন করবে? কারণ ওই যে স্লাইভারের পরে তো হচ্ছে ল্যাপ আসবে, রোভিং আসবে। সেই মেটাল গুলি তো খুবই সেনসিটিভ। সেখানে যদি অটোমেশন ব্যবহার না করো তাহলে কিন্তু খুবই সমস্যা। যাই হোক, আমরা সামনে আগাই ভিডিওতে। তারা এখানে আরেকটা হচ্ছে দাবি করেছে এবং এই দাবিটা সত্য দাবি। সেটা হচ্ছে আ ডফিং টাইমের ক্ষেত্রে যে অটোমেশন অর্থাৎ ফুল প্যাকেজকে সরায় নিয়ে নতুন প্যাকেজ বসানো, এই ক্ষেত্রে যদি অটোমেশন করা হয়, এই টোটাল হচ্ছে ডফিং প্রসেস সারতে অন্যান্য ম্যানুফ্যাকচারারদের সময় বেশি লাগে। হ্যাঁ? এবং হচ্ছে রিটারের সেটা মাত্র ২ মিনিটেই রিটার হচ্ছে করে ফেলা। অর্থাৎ যদি ১২০ টা রোভিং ববিন থাকে, ১২০ টা রোভিং ববিনকে সরানো এবং ১২০ টা এম্পটি প্যাকেজ সেই জায়গায় বসায় দেওয়া। এই কাজটা করতে রিটারের মাত্র ২ মিনিট সময় লাগে এই ডফিংটা। অন্যান্য ম্যানুফ্যাকচারার এটার চাইতে একটু বেশি সময় লাগে। সামনে আগাই।
তো এখানে প্রসেসিং চলছে। এটা কিন্তু হচ্ছে তোমার এটা যেটা ববিন রেল বা ওরা এটাকে বলেছে ববিন ট্রে। আমরা একটু আগেই বলেছিলাম অর্থাৎ যেই আ বিমের উপরে বা যেই ট্রের উপরে বা যেই ফ্রেমের উপরে সমস্ত রোভিং ববিনগুলি বসানো থাকে ওটাকে বলা হচ্ছে ববিন রেল বা এখানে ওরা বলেছে ববিন ট্রে। তো যখন প্রোডাকশন হচ্ছে শেষ হয়ে যায় তখন এই ববিন রেলটা বা ববিন ট্রেটা নিচের দিকে নেমে আসে। খেয়াল করে দেখো সেই নিচের দিকে নেমে আসে এবং উপরের থেকে একটা ডফার বিম বলে একটা যন্ত্র আছে। অ এই ডফার বিমটা নিচে নেমে আসে। ডফার বিমকে যেই ফ্রেমটা অনেক সংখ্যক এম্পটি প্যাকেজ হচ্ছে ধারণ করে এবং একই সাথে দেখো তার মধ্যে বেশ কিছু প্যাকেজ হোল্ডারও কিন্তু আছে যে এখানে আংটা দেওয়া, এখানে একটা আংটা, এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার। সাদা রঙের হোল্ডারগুলা হচ্ছে ফাঁকা আর কালো রঙের হোল্ডারগুলি দিয়ে সে এম্পটি প্যাকেজকে ধরে রেখেছে। তাহলে যেই কাজ হলো সেটা হচ্ছে এই যে ববিন রেল ছিল ববিন রেলটাও বাইরের দিকে বাইরে চলে আসে। সে কিন্তু ববিন রেল প্রোডাকশনের সময় মেশিনের ভিতরে ছিল। প্রোডাকশন শেষ, ববিন রেলটা বাইরে চলে আসলো এবং একই সাথে উপরের থেকে যে ডফার বিমটা নিচে নেমে আসলো। এবং নিচে নেমে আসলো কার বরাবর? এই ববিন রেল বরাবর নিচে নেমে আসলো। এই এবং নিচে নেমে যে আসলো আহ তারপরে এবং নিচে নেমে আসার ফলে খেয়াল করে দেখো তোমার হচ্ছে এই যে ববিন রেল এর মধ্যে যে ইয়েগুলি ছিল ডফার বিমের মধ্যে যে এম্পটি তোমার হচ্ছে প্যাকেজ হোল্ডার গুলি ছিল প্যাকেজ হোল্ডার গুলি কিন্তু সবাই সাদা রঙের প্যাকেজ হোল্ডার গুলো সবাই ফুল প্যাকেজকে গ্রিপ করে রেখে দিল। আমি আবারও একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে নেমে আসবে এবং নেমে এসে ডফার বিমটা যে নেমে আসবে তার এই সাদা রঙের হোল্ডার গুলা কিন্তু খালি ছিল। সবাই এসে এই প্যাকেজগুলোকে গ্রিপ করে ধরে ফেলবে। এই গ্রিপ করে ধরে হচ্ছে উঠায় নিয়ে গেল। এবং দেখতে পাচ্ছ হয়তো যে এখান থেকে যেই রোভিং ববিনটা দেখা যাচ্ছে এই রোভিং ববিনের ভিতরে দেখো একটা হচ্ছে আ রডের মতো দেখা যাচ্ছে। এটাকে বলা হয় স্পিন্ডল। আমরা বলি না যে হচ্ছে রোভিং ববিন ঘুরে। আসলে রোভিং ববিন ঘুরতে পারে না নিজে। তাকে স্পিন্ডলের মাধ্যমে ঘুরানো হয়। এই যে রডগুলি দেখা যাচ্ছে প্রত্যেকটা রোভিং ববিন উঠানোর পরই যে রডগুলি দেখা যাচ্ছে এগুলাকে বলা হয় হচ্ছে একেকটা স্পিন্ডল। এই স্পিন্ডলকে মোটরের মাধ্যমে ঘুরানো হয়। আর স্পিন্ডলের উপরেই প্যাকেজগুলিকে রাখা হয়। তো প্যাকেজ তো আসলে একটা প্লাস্টিক প্যাকেজ সে তো নিজে আসলে ঘুরতে পারে না। তো এই প্যাকেজগুলি আসলে এই স্পিন্ডলের সাহায্যেই সে ঘুরে। স্পিন্ডল ঘুরে তাই হচ্ছে প্যাকেজও ঘুরে। তো স্পিন্ডল থেকে হচ্ছে এই প্যাকেজগুলিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো শুধুমাত্র ফ ফুল প্যাকেজকে সরায় দেওয়া আমরা ফুল প্যাকেজকে সরায় নিলাম। তো ফুল প্যাকেজকে সরায় নেওয়াটাই কিন্তু কেবলমাত্র আমাদের এখানে কাজ না। আমাদের কিন্তু আসল কাজ এটাও ফুল প্যাকেজ সরানোর সাথে যে এম্পটি প্যাকেজকে আমাদের যে এম্পটি প্যাকেজ সেই এম্পটি প্যাকেজকে কিন্তু হচ্ছে স্পিন্ডলের উপরে বসায় দিতে হবে। ২ টাই কাজ। ফুল প্যাকেজকে সরায় নেওয়া এবং একই সাথে এম্পটি প্যাকেজকে সেই জায়গায় বসানো। ২ টা মিলেই কিন্তু ডফিং। তো এখানে আমরা একটা কাজ দেখলাম ফুল প্যাকেজকে সরানো। তো এমটি যেই প্যাকেজগুলা রোভিং ববিন গুলাকে যে সে ধরে রেখেছে এমটি প্যাকেজ এগুলাওকে তো বসাতে হবে। সেই কাজটাই এখন দেখব। একটু কিন্তু দেখো শিফট চেঞ্জ করলো। হ্যাঁ, এটা খুব জরুরি। আ যে এই ডফার বিমে যেই ইয়েগুলা ছিল, হোল্ডার গুলি ছিল তারা কিন্তু একটুখানি শিফট চেঞ্জ করলো দেখো। হ্যাঁ, একটুখানি চেঞ্জ করলো। কেন? যাতে করে এমটি প্যাকেজগুলা এখন স্পিন্ডল বরাবর যেতে পারে। প্রথমে যখন উঠিয়ে নেওয়া হয়েছিল তখন ফুল প্যাকেজগুলিকে স্পিন্ডল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর এখন যেহেতু আমি এমটি প্যাকেজগুলিকে স্পিন্ডলের উপর বসাতে চাই এই কারণেই আমার হচ্ছে ডফার বিমে এই শিফটের চেঞ্জটা হলো। এখন হচ্ছে ডফার বিম নেমে যাবে এবং স্পিন্ডলের উপরে দেখো এই যে এখানে রডের উপরে হচ্ছে প্যাকেজগুলা বসে যাচ্ছে স্পিন্ডলের উপরে। আমরা বলেছি এর নাম হচ্ছে স্পিন্ডল। স্পিন্ডলের উপরে এই এমটি প্যাকেজগুলা বসে গেল। ব্যাস। তাহলে কিন্তু আমার ২ টা কাজই শেষ। ফুল প্যাকেজকে সরানোও শেষ এবং এমটি প্যাকেজকে বসানোও শেষ। এখন হচ্ছে ফুল প্যাকেজ সহকারে উঠে যাবে এবং ববিন রেলটা নিশ্চয়ই মনে আছে। ববিন রেলটা বা ডফিং এর সুবিধার্থে মেশিনের বাইরে এসেছিল। এখন ববিন রেলটা আবারও পুনরায় মেশিনের ভিতরে তার জায়গা মতো চলে যাবে। এই জায়গা মতো হচ্ছে চলে গেল। তার মানে সবাই যার জায়গা মতো। ববিন রেলটাও যার জায়গায় চলে গেল, ডফার বিমটাও কিন্তু উপরে উঠে গেল।
এবং এখন পুনরায় হচ্ছে আমার প্রোডাকশন শুরু হয়ে যাবে। সুতরাং এই কাজটা যদি অটোমেশন না থাকতো তাহলে কিন্তু ১২০ টা কমপক্ষে ১২০ টা রোভিং ববিনকে ম্যানুয়ালি সরাতে হতো এবং হচ্ছে ১২০ টা এম্পটি প্যাকেজকে ম্যানুয়ালি হচ্ছে আবার তার জায়গা মতো বসায় দিতে হতো। এখন কিন্তু এই টোটাল কাজটা হচ্ছে এবং ১২০ টা সাধারণত দেখা যায় যদি ম্যানুয়ালি কাজটা করা হয় ম্যানুয়াল ডফিং তাহলে ২ পাশ থেকে ৪ জন হ্যাঁ, ওয়ার্কার এসে তারা একসাথে কাজটা করে। এখন কিন্তু এই কাজটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটা আমরা যতটুকু দেখলাম এটা হচ্ছে ফুল অটোমেটিক ডফিং সিস্টেম এবং এই ফুল অটোমেটিক ডফিং সিস্টেমটা F-35 এ আছে। F-35 এ হচ্ছে আছে। তো ডফিং সিস্টেম ফুল অটোমেটিক ডফিং এর সাথে যদি আমরা মনে করি যে আরো কি আছে, তো আরেকটা অটোমেশন আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এরও কিন্তু একটা অটোমেশন এখানে আছে। অর্থাৎ আমরা তো প্রোডাকশন করলাম বা ডফিংটা অটোমেশন করলাম। এখন তো এটাকে রিং ফ্রেমে পৌঁছায় দিতে হবে। তো রিং ফ্রেমে পৌঁছানোর কাজটাও যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে কিন্তু এই একই জিনিস হলো যে রোভিং ববিন গুলা কিন্তু তাদের মধ্যে কোয়ালিটির ক্ষেত্রে যথেষ্ট ফল ডাউন করবে। যে একটা রোভিং কে আরেকটা রোভিং এর সাথে সংঘর্ষ হবে যদি আমরা ম্যানুয়ালি তাকে নিয়ে যেতে চাই। ম্যানুয়ালি নিয়ে যাওয়ার মূলত ২ টা পদ্ধতি। একটা হচ্ছে হাতে করে নিয়ে যাওয়া। হাতে করে কিভাবে? ওয়ার্কাররা হচ্ছে এরকম ২ হাত সামনে পাতে এবং এই ২ হাতের মধ্যে একের পর এক রোভিং ববিন বসায় দেয়া হয়। এটা একটা। আরেকটা হচ্ছে ওয়ার্কাররা ২ টা ৩ টা ববিনকে এরকম আঙুল দিয়ে হ্যাঁ, এরকম খামচি দিয়ে ধরে তারপরে নিয়ে যায়। ২ ক্ষেত্রে কোয়ালিটি ফল ডাউন করতে পারে। এইজন্য একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে কিভাবে রিং ফ্রেমে রোভিং ববিন গুলিকে পৌঁছায় দেওয়া। এটার জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় হচ্ছে সার্ভো ট্রেইল। সার্ভো ট্রেইল নামটা আমি আবারও বলি, এটা কিন্তু হচ্ছে রিটারের কমার্শিয়াল নেম সার্ভো ট্রেইলটা। আসলে এটা রোভিং ববিন ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো আ এই রেলটা থেকে হচ্ছে নিয়ে যাওয়া হবে। এখানে আসার পরে দেখো রেইল, এখানে দেখা যাচ্ছে আরেকটা রেইল। এই রেলের মধ্যে কিছু এম্পটি প্যাকেজ। আর এই রেলের মধ্যে ডান দিকে রেলের মধ্যে ফুল প্যাকেজ। এই ফুল প্যাকেজওয়ালা রেলটা মাত্রই রোভিং ফ্রেম থেকে আসলো। আর এম্পটি প্যাকেজওয়ালা রেলটা মাত্র আসছে হচ্ছে রিং ফ্রেম থেকে। রিং ফ্রেম থেকে কেন? মাত্রই হচ্ছে তারা রিং ফ্রেমে আ আ ফুল প্যাকেজ দিয়ে ফুল প্যাকেজ সাপ্লাই করে এম্পটি প্যাকেজগুলিকে নিয়ে আসছে। যেই মেশিনটা এখন আমরা দেখব এটাকে বলা হয় ববিন এক্সচেঞ্জার। ববিন এক্সচেঞ্জার করবে কি? তারা আ এই ফুল প্যাকেজকে দিয়ে এম্পটি প্যাকেজটাকে নিয়ে নিবে। দেখো। এটাকে বলে ববিন এক্সচেঞ্জার। হুম, সে হচ্ছে ফুল প্যাকেজগুলিকে দিয়ে এম্পটি প্যাকেজগুলিকে নিয়ে নিচ্ছে। এভাবে পুনরায় এম্পটি প্যাকেজগুলি আবারও রোভিং ফ্রেমের সামনে গিয়ে বসে থাকবে। ঠিক আছে? ওখানে আবার ডফিং হবে। সেই ডফিং এর পরে তারা আবার ফুল প্যাকেজ নিয়ে আসবে। হ্যাঁ, ব্যাস। এইবার এই ফুল প্যাকেজগুলি চলে যাবে হচ্ছে তোমার এই রিং ফ্রেমে। এবং এই রিং ফ্রেমে নেওয়ার ক্ষেত্রেও অটোমেশন আছে আবার অটোমেশন ছাড়াও আছে। যেমন এটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন, যে একজন মানুষ এই স্ট্যান্ডটাকে হাতে ধরে নিয়ে হেঁটে চলে যাবে। উপরে হচ্ছে বিয়ারিং লাগানো রেইল আছে, কোনো সমস্যা নেই। প্যাকেজের সাথে প্যাকেজের কোনো সংঘর্ষ হবে না। আবার এটা হচ্ছে মোটরাইজডও হতে পারে। হ্যাঁ, যে মোটর বসানো থাকবে, মোটরের ফলে মোটরের মোশনের কারণে এই প্যাকেজগুলা হচ্ছে অটোমেটিক রিং ফ্রেমে গিয়ে চলে যাবে। অর্থাৎ এই ট্রান্সপোর্টেশনটাও ম্যানুয়াল হতে পারে, অটোমেটিক হতে পারে। আর যদি F-35 এ যদি আমরা এইটাকে ম্যানুয়ালি করি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাকে ম্যানুয়ালি মেশিনটাকে বন্ধ করে তারপরে হচ্ছে ক্রিলটাকে নিচে নামিয়ে এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, যে উপর থেকে ডফার বিমটা হচ্ছে নিচে নেমে আসবে এবং ম্যানুয়ালি এখানে কিন্তু আপনা আপনি দেখা যাচ্ছে, আসলে আপনা আপনি নাই, এই ভূতের মতো যেটা ঘটছে সেটা ম্যানুয়ালি, যে ম্যানুয়ালি ফুল প্যাকেজ ছড়ায় নিয়ে এমটি প্যাকেজ গুলিকে উপরে ডফার বিমে দিয়ে দিল। এখানে নিজে নিজে চলে যাচ্ছে মানে হচ্ছে ম্যানুয়ালি, এই কাজটা ম্যানুয়ালি হচ্ছে, যে ম্যানুয়ালি এই কাজটা হচ্ছে। অর্থাৎ ডফিংটা হচ্ছে ম্যানুয়ালিও নেওয়া যেতে পারে, তাতে করে কিছু পয়সা সাশ্রয় হবে আর কি। তো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে ফুল অটোমেটিক সিস্টেম। এবার হচ্ছে ম্যানুয়াল এবং আরেকটা আছে সেমি অটোমেটিক। সেমি অটোমেটিকে যেটা হয়, সেমি অটোমেটিকের ক্ষেত্রে হচ্ছে এই যে ববিন রেল যেটা ছিল, এই ববিন রেলটা কিছুটা বাঁকা হয়ে আসে। বাঁকা হয়ে আসে বলতে এই যে এখানে যেরকম দেখো, এই যে এখানে
হ্যাঁ, ববিন রেলটা কিছু পরিমাণ বাঁকা হয়ে আসে, এটাকে বলে টিল্টেড ববিন রেল। টিল্ট মানে হচ্ছে বাঁকা করা। টিল্ট শব্দটার সাথে আমরা নিশ্চয়ই আগে যখন বিভিন্ন সময় আমরা গেম খেলছি মোবাইল ফোনে, রেসিং গেম, তখন আমরা দেখছি যে এরকম ডানে বাঁয়ে ফোন ডিভাইস বাঁকা করলে হচ্ছে গাড়িটা ডানে যায় আবার বামে যায়। তো এটাকে বলা হয় টিল্টিং। তো সেমি অটোমেটিক সিস্টেমে বা ম্যানুয়াল ডফিং এর ক্ষেত্রে ওরা এটাকে বলে এই কথাটা ব্যবহার করে, ডফিং উইথ ডফিং এইড। অর্থাৎ ডফিং আমি ম্যানুয়ালি করব কিন্তু একটা সাহায্য নিব আর কি, এটাকে বলে ডফিং এইড। তো ডফিং এইড এর ক্ষেত্রে কি হয়, এই যে দেখতে পাচ্ছ ববিন রেলটা একদিকে বাঁকা হয়ে যায়, একদিকে এরকম বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে গেলে তখন সুবিধা কি? তখন সুবিধা হচ্ছে বাঁকা হয়ে গেলে এই প্যাকেজগুলিকে টান দিয়ে নিয়ে আসাটা সহজ। যদি বাঁকা না হয় তাহলে হচ্ছে এটাকে টেনে নিয়ে আসাটা একটু কঠিন কাজ, এবং নতুন প্যাকেজ বসাতে গেলেও প্রচুর সময় লাগে। খুব সতর্কতার সাথে কাজটা করতে হয়। আর যদি বাঁকা হয়ে যায় তাহলে খুব সহজ, প্যাকেজ ধরে হ্যাচকা টান দেওয়া যায়। সোজা থাকলে কিন্তু হ্যাচকা টান দেওয়ার জায়গা নাই, কারণ উপরে তো মেশিন ফ্রেম। এই জন্য বাঁকা হয়ে গেলে হ্যাচকা টান দিয়ে নিয়ে আসা যায়, আবার হচ্ছে তোমার হ্যাচকা টান দিয়ে হচ্ছে বসায় দেওয়া যায়। এটা হচ্ছে একটা সুবিধা পাওয়া যায় সেখানে। তো এটাকেই বলে হচ্ছে টিল্টিং, টিল্টেড ববিন রিল। এই যে বাঁকা হয়ে গেল যেটা, এটাই আমাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে। এই যে ববিন রিল ছিল, ববিন রিলটা হচ্ছে যখন ডফিং এর সময় হবে তখন হচ্ছে এই ববিন রিলটা বাঁকা হয়ে আসবে। এই যে এখানেই মনে করো, খেয়াল করো, যদি ববিন রিলটা এই অবস্থায় থাকে তাহলে কিন্তু এই প্যাকেজটাকে উপরে হ্যাচকা টান দেওয়ার কোনো জায়গা নাই, এইটুকু জায়গার মাঝখানে হ্যাচকা টান দেওয়ার কোনো জায়গা নেই। তা খুব সাবধানতার সাথে তখন কাজ করতে হবে। হুম, এই যে মনে করো ফুল নামলো, ফুল নেমে ডফিং এর যদি থাকে তাহলে কিন্তু রেলটাই পুরোটা বাঁকা হয়ে যাবে, টিল্টেড ববিন রেল বলি আমরা এটাকে। তো হলে সুবিধা কি, খুব সহজেই হ্যাচকা টান দিয়ে প্যাকেজগুলিকে আলাদা করা যাবে। আমাদের ল্যাবের মধ্যে কোনোটাই নাই, ববিন এই ম্যানুয়ালের ডফিং এইডও নাই, আবার হচ্ছে অটোমেশনও নাই। তো এরপরে ম্যানুয়ালি এই রোভিং ববিন গুলিকে একটা ট্রলিতে রেখে দেওয়া হবে। তো বোঝাই যাচ্ছে ম্যানুয়ালের সাথে অটোমেশনে কিন্তু অনেক পার্থক্য। এখন এই 120টা রোভিং ববিনকে ম্যানুয়ালি এই ট্রলিতে ভরে আবার ম্যানুয়ালি প্যাকেজ বসায় দেওয়া কিন্তু সময়ের ব্যাপার। ঠিক আছে, এরপরে ম্যানুয়ালি সেগুলোকে বসায় দিতে হবে এমটি প্যাকেজ, এটা সময়ের ব্যাপার। অথবা এটাও করা যেতে পারে, ম্যানুয়ালি এটাও আছে যে উপরে যে আমি বলেছিলাম তোমাদেরকে যে একটা রেল দিয়ে নিয়ে যাওয়া হবে, সেই রেলটাও ব্যবস্থা করা যেতে পারে। এটা নির্ভর করে হচ্ছে ম্যানুফ্যাকচারারের উপরে, সে এখানে পয়সা খরচ করে কিনা। এখানে রিলোডিং দেখাচ্ছে, এখানে ভেসে ভেসে আসতেছে মানে ম্যানুয়ালি আর কি। তো ম্যানুয়ালি আবার রিলোডিং করতে প্রচুর সময় লাগবে, আনলোড করতে এবং রিলোড করতে প্রচুর সময় লাগবে। কিন্তু এই ডফিং এর যদি থাকে তাহলে এই কাজটা সহজ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের রোভিং ট্রান্সপোর্টেশন পদ্ধতি, অটোমেশন ইন রোভিং ট্রান্সপোর্টেশন। এখানে হচ্ছে আমরা তাহলে দেখলাম যে কিভাবে আমাদের ডফিং পদ্ধতিটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে করা যায় এবং এতে করে কাজটা অনেক সহজ হয়। এই অটোমেশনটা হচ্ছে আমাদের F35 এ আছে। আর F15 যে মডেল আমরা দেখলাম রিটারে, সেটা আসলে একটা ম্যানুয়াল ডফিং হবে, কিন্তু সেখানে ডফিং এইডও ব্যবস্থা করা যেতে পারে। এই মোটামুটি আজকে পক্ষ থেকে এটুকুই থাকবো। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। দুইটা টপিক নিয়ে মূলত কথা বলেছি আজকে, একটা হচ্ছে ডফিং সিস্টেমের মধ্যে অটোমেশন এবং রোভিং ট্রান্সপোর্টেশনের মধ্যে অটোমেশন। এটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে তোমরা হচ্ছে আইডি লিখে দাও। আমি, হ্যাঁ, আইডি লিখে দাও ইনবক্সে, এবং ইনবক্সে আইডি লিখে লিভ করতে পারো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার, জি, বলো। স্যার আজকে তো 28-29 জন ছিল, আমরা তো মনে হয় ম্যাক্সিমামই উপস্থিত। হুম। অল অল প্রেজেন্ট দিলেই হয়ে যাইতো স্যার। অল প্রেজেন্ট দেওয়া যেতে পারে, এটা আসলে বিশেষ কিছু মানে এখন বিশেষ কোনো গুরুত্বপূর্ণ জিনিস না।
অ্যাটেন্ডেন্স নিলে সর্বোচ্চ আমরা এটা রাখতেছি যে হচ্ছে রেকর্ড রাখা যে ও ক্লাস করছে, কিন্তু মার্কস ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে, মানে এই করোনাকালীন সময়ের অ্যাটেন্ডেন্সের মার্কস সবাই পেয়ে যাবে। সুতরাং যারা ক্লাস করে নাই তাদের আসলে দুশ্চিন্তার কারণ নাই। এটা আমরা অ্যাটেন্ডেন্স রেকর্ডে রাখার জন্য যে ওরা ক্লাস করলো বা ওরা ক্লাস করলো না, হয়তো এটা কখনো দরকারও হবে না, কিন্তু তারপরে একটা রেকর্ড রাখতে হয় বলে রাখা। তো বোঝাতে পারলাম কি? জি জি স্যার, হ্যাঁ, তো ডিসি এটা আমরা স্যার। হ্যাঁ, এটা রেকর্ডের জন্য আরকি, এর চেয়ে বেশি কিছু না। এটা তো বলে দেওয়া হয়েছে যে হচ্ছে করোনাকালীন অ্যাটেন্ডেন্স এর মার্কস সবাই পাবে। আমরা হয়তো জি স্যার। করোনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার ইনশাল্লাহ মানে নজরদারি জোরদার করবো আরকি, এর আগে না। বাড়তি এখন যেটা নিচ্ছি এটা কেবলমাত্র কিছুটা রেকর্ডে রাখার জন্য যে ওরা ক্লাসে ছিল, ওরা ক্লাসে ছিল না, এর বেশি কিছু না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসি ওকে, তাহলে। জি, আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।